আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। যশোর অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, রায়পুর স্কুল অ্যান্ড কলেজ, বাগারপাড়া, যশোর। আজকে আমি যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। 9 এবং 10 দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং প্রয়োজনীয় বিষয়গুলো তোমরা একটু খাতায় লিখে রাখবে। বন্ধুরা, চলো আমরা আজকে শুরু করি আমাদের আজকের আলোচ্য বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, দেখো একটা ছবি দেখতে পাচ্ছ? তোমরা একটু অনুমান করো তো এটা কার ছবি বলে তোমরা মনে করো? হ্যাঁ, একটু চিন্তা করো। হ্যাঁ, সুন্দর বলেছ। এটা হচ্ছে মহাকবি হোমার। ইনি হচ্ছে মহাকবি হোমার। তার লেখা দুইটি বিখ্যাত মহাকাব্য বা বিখ্যাত গ্রন্থ আছে, দি ইলিয়ড ও একটা হচ্ছে ইলিয়ড আর একটা হচ্ছে ওডিসি। এখন আমরা পরবর্তীতে দেখি। দেখো, এইটা তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ বন্ধুরা? একটু অনুমান করে বলো। হ্যাঁ, আরেকটা ছবি আমরা দেখি। এই দুইটা ছবি কি দেখতে পাচ্ছ দেখো তো। এটা হচ্ছে কি, কোন সভ্যতার ধ্বংসাবশেষ, তাই না? তাহলে আমরা উপরে যে ছবি দেখাইছি যে একজন মহাকবি হোমার, আর নিচে আমরা দেখছি সভ্যতার ধ্বংসাবশেষ। আচ্ছা, এই চিত্রগুলো দিয়ে তোমরা কি বুঝতে পেরেছো বলো তো? কি বুঝতে পারা যাচ্ছে? ইলিয়ড ও ওডিসি মহাকাব্যের এরকম কাহিনী বর্ণনা করা হয়েছে কোন সভ্যতায়? তোমরা কি বলতে পারো যে এই যে ইলিয়ড ওডিসি মহাকাব্যে বর্ণনা করা হয়েছে এটা কোন সভ্যতায়? হ্যাঁ, সুন্দর বলেছো তোমরা। এটা হচ্ছে এই যে ইলিয়ড এবং ওডিসি এই গ্রন্থে কি আলোচনা করা হয়েছে? ট্রয় নগরী সহ অন্যান্য নগরীর ধ্বংসাবশেষ। অর্থাৎ ট্রয় নগরী নিয়ে যে আলোচনা করা হয়েছে এইটা ধ্বংসাবশেষ নিয়ে এইটা নিয়ে আলোচনা করা হয়েছে মহাকবি হোমারের ইলিয়ড এবং ওডিসি মহাকাব্যে। তাহলে আজকে আমরা যে বলতো কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি? কোন সভ্যতা? হ্যাঁ, ঠিক বলেছো, গ্রিক সভ্যতা। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রিক সভ্যতা। তাহলে চলো আমরা আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গ্রিক গ্রিক সভ্যতা। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ্রিক সভ্যতা। এই অধ্যায় শেষে আমরা কি কি শিখব শিক্ষার্থী বন্ধুরা? আমরা জেনে নিই এই আলোচনা শেষে আমরা কি কি শিখব। গ্রিক সভ্যতার উন্নয়নের পটভূমি বলতে পারবে, সামরিক নগর রাষ্ট্রের ধারণা প্রদান পূর্বক গণতান্ত্রিক নগর রাষ্ট্র সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, গ্রিক সভ্যতার শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, দর্শন ও বিজ্ঞানের অবদান ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা আজকে এই বিষয়গুলো আমরা আলোচনায় আনবো এবং এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জানবো। গ্রিক সভ্যতার পটভূমি। আসলে গ্রিক সভ্যতার পটভূমি কি হয়েছে, কোথায়, কিভাবে আমরা একটু দেখি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এটা কি দেখো,
ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জ এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় ইজিয়ান সভ্যতা। অর্থাৎ ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় ইজিয়ান সভ্যতা। গ্রিক ক্লাসিক্যাল বা গ্রিক সভ্যতা বলে। ক্রিস্ট দ্বীপ, গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড এশিয়া মাইনরের পশ্চিমে পশ্চিম উপকূল এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠে এই সভ্যতা। এই সভ্যতাকে দুটি অংশে ভাগ করা হয়েছে। এই যে সভ্যতা এখানে গড়ে উঠেছে, এই সভ্যতাকে দুটি অংশে ভাগ করা হয়েছে, দুটো। ঠিক আছে, তো দুটো অংশ চলো বন্ধুরা আমরা এখন দেখি যে এই সভ্যতাকে দুটো অংশে ভাগ করা হয়েছে। এই দুটো অংশ কি কি আমরা এখন দেখব। একটা হচ্ছে মাইসিনীয় বা এজিয়ান সভ্যতা, একটা হচ্ছে মাইসিনীয় বা এজিয়ান সভ্যতা, আর অন্যটি কি মিনিয়ন সভ্যতা। তাহলে আমরা গ্রিক সভ্যতা দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই দুটো সভ্যতার নাম আমরা জানলাম, একটা মাইসিনীয় বা এজিয়ান সভ্যতা আর একটা হচ্ছে মিনিয়ন সভ্যতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই দুটো সভ্যতা সম্পর্কে একটু বিস্তারিত জানব। মিনিয়ন সভ্যতা। ক্রিস্ট দ্বীপে যে সভ্যতার উদ্ভব হয়েছিল এর স্থায়িত্ব ধরা হয় অব্দ পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3000 থেকে 1400 অব্দ পর্যন্ত এই যে সভ্যতা, এই মিনিয়ন সভ্যতা বিরাজ করছিল। আর দ্বিতীয়টি হচ্ছে মাইসিনীয় বা এজিয়ান সভ্যতা। গ্রিসের মূল ভূখণ্ডের দক্ষিণে অঞ্চলে অবস্থিত মাইসিনীয় নগরের নাম অনুসারে এর নামকরণ করা হয় মাইসিনীয় সভ্যতা। এই সভ্যতার অধিবাসীরা ছিল সমৃদ্ধশালী এবং এই সভ্যতার স্থায়িত্ব ছিল খ্রিস্টপূর্ব 1600 থেকে খ্রিস্টপূর্ব 1100 অব্দ পর্যন্ত। অর্থাৎ এই সভ্যতা বিস্তৃতি কয় বছর ছিল? খ্রিস্টপূর্ব 1600 থেকে 1100, অর্থাৎ প্রায় 500 বছর এখানে ধরে নেওয়া যায়। ধারণা করা হয় বন্যা অথবা বিদেশিদের আক্রমণের ফলে এই সভ্যতা ধ্বংস হয়ে যায়। অর্থাৎ মহামারী বা বন্যার কারণে অথবা বিদেশের আক্রমণে এটা ধ্বংস হয়ে যায়, এটাই ধারণা করা হয়। এখন আমরা পরবর্তীতে যাই। এখন আমরা জানব গ্রিক সভ্যতার ভৌগোলিক অবস্থান। অর্থাৎ আমরা ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটু জেনে নিই। গ্রিক দেশটি এডিয়াক সাগর, ভূমধ্য সাগর ও ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত ছিল। অর্থাৎ তার 3 দিকে সাগর দ্বারা পরিবেষ্টিত ছিল। কিন্তু গ্রিক সভ্যতা সাথে দুটি সংস্কৃতির নাম জড়িত। একটি হচ্ছে কি হেলেনিক, অপরটি হচ্ছে হেলেনিস্টিক। অর্থাৎ এই যে গ্রিক সভ্যতা, এই গ্রিক সভ্যতার সাথে কিন্তু মূলত দুটি সভ্যতার কথা জড়িত। একটা হচ্ছে হেলেনিক সভ্যতা আর একটা হচ্ছে হেলেনিস্টিক সভ্যতা। গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে হেলেনিক সভ্যতা। অর্থাৎ কোথায়? এথেন্সকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছে সেটাকে আমরা বলবো, সেটাকে বলা হয় হেলেনিক সভ্যতা। অপরদিকে গ্রিক বীর আলেকজান্ডারের নেতৃত্বে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক ও অগ্রিক সংস্কৃতির মিশ্রণে যে সংস্কৃতি বা যে সভ্যতার জন্ম হয় সেটা হচ্ছে হেলেনিস্টিক সভ্যতা। ইতিহাসে এই সংস্কৃতি হেলেনিস্টিক সংস্কৃতি নামে পরিচিত। সামরিক নগর রাষ্ট্র স্পার্টা। আমরা এখন সামরিক নগর রাষ্ট্র স্পার্টা সম্পর্কে কিছু আমরা জানব। প্রাচীন গ্রিসে যে অসংখ্য নগর রাষ্ট্র গড়ে উঠেছিল তার একটি ছিল স্পার্টা। অর্থাৎ আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা নগর রাষ্ট্র স্পার্টার একটা ছবি। তাহলে আমরা কি জানলাম? যে প্রাচীন গ্রিসে যে অসংখ্য নগর রাষ্ট্র গড়ে উঠেছিল তার একটি ছিল
স্পার্টা। এটা দক্ষিণ গ্রিসের পেলোপনেসাস অঞ্চলে অবস্থিত ছিল। এটা কোথায় অবস্থিত ছিল? দক্ষিণ গ্রিসের পেলোপেনাস অঞ্চলে এটার অবস্থান ছিল। অন্যান্য নগরাষ্ট্র থেকে স্পার্টা ছিল আলাদা। অন্যান্য যে সমস্ত নগরাষ্ট্র ছিল সেটা থেকে স্পার্টা ছিল অনেক ভিন্ন বা আলাদা। প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় সমাজতন্ত্র দ্বারা তারা প্রভাবিত ছিল। মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে শক্তি সঞ্চয়ের দিকে তাদের দৃষ্টি ছিল। অর্থাৎ বিভিন্ন সভ্যতায় আমরা দেখেছি তাদের বিভিন্ন ধরনের অবদান ছিল, কিন্তু আমরা এই সভ্যতায়, গ্রিক সভ্যতায় দেখছি যে এরা অন্যান্য দিকে নজর না দিয়ে সামরিক শক্তি বৃদ্ধিতে এরা বেশি মনোযোগী ছিল। খ্রিস্টপূর্ব 800 অব্দের দীর্ঘ যুদ্ধের পর ডোরীয় যোদ্ধারা স্পার্টা দখল করে নেয় এবং এরকম একটা চিন্তা চেতনা সবসময় সরকারের ছিল। স্পার্টাদের জীবন স্পার্টা রক্ষার জন্য নিয়োজিত ছিল। স্পার্টার সমাজে তৈরি হয়েছিল যুদ্ধের প্রয়োজনকে। সরকারের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিক প্রস্তুত করা, যে কথা আমরা আগে বলেছি যে অ্যাকচুয়ালি তাদের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিক প্রস্তুত করা। তো ধন্যবাদ। তাহলে আমরা সামরিক নগর রাষ্ট্র স্পার্টা সম্পর্কে জানলাম যে স্পার্টাদের মূল উদ্দেশ্য ছিল কি, যে জনসাধারণকে সামরিক প্রশিক্ষণ দিয়ে সামরিক শক্তিতে তারা যাতে কি সবল থাকে, এবং এই যে হেল্ড যাদেরকে বলা হয়েছে তাদেরা মাঝে মধ্যে বিদ্রোহ করতো, তাদের এই বিদ্রোহ দমন করার জন্য তাদের এই সমস্ত সামরিক শক্তির প্রয়োজন ছিল। তো ঠিক আছে বন্ধুরা, আমরা পরবর্তীতে দেখি গণতান্ত্রিক নগর রাষ্ট্র এথেন্স। প্রাচীন গ্রিসের এই যে নগর রাষ্ট্র এথেন্স, আমরা এথেন্স শহরের একটা ছবি এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সর্বপ্রথমে গণতন্ত্রের সূচনা হয় এথেন্সে। এথেন্সে কিন্তু সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা হয়। তবে প্রথম দিকে ছিল রাজতন্ত্র, এবং এই রাজতন্ত্রের পরিবর্তে এক ধরনের অভিজাত প্রতিষ্ঠিত হয়। এই অভিজাতটা দেশ শাসনের নামে শুধু নিজেরাই নিজেদের স্বার্থ দেখত। ফলে এক শ্রেণীর লোক তাদের বিরুদ্ধে কি করে? অসন্তোষ প্রকাশ করে, এবং যারা বঞ্চিত ছিল এই বঞ্চিতরা বিদ্রোহ শুরু করে। বঞ্চিত কৃষকদের মধ্যে বিদ্রোহের সম্ভাবনা খ্রিস্টপূর্ব 7ম অব্দের মাঝামাঝি সময়ে রাষ্ট্র ব্যবস্থায় এক পরিবর্তন আসে। আগে অভিজাত পরিবারের সম্পর্কে আমরা বলেছি, এবং এই অভিজাতকে বিচার করা হতো অর্থের মানদণ্ডে। দেশে যখন মারাত্মক সংকট সৃষ্টি হয়, সব শ্রেণী সর্বসম্মতভাবে কয়েকজন সংস্কারের আহ্বান জানায়। অর্থাৎ মারাত্মক সংকট সৃষ্টি যখন হয় দেশে, তখনই সব শ্রেণী, সব লোক এটা সংস্কারের জন্য কয়েকজনকে সংস্কারের জন্য আহ্বান জানায়। তার মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন অভিজাত বংশে জন্মগ্রহণ নেয়া সোলোন। অর্থাৎ সোলোনও ছিলেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ। তিনি কি করেন? গ্রিক আইনের যে কঠোরতা ছিল এই কঠোরতা হ্রাস করেন এবং কৃষকদের সুযোগ সুবিধা দানের জন্য অনেক আইন শিথিল করেন। যেমন করমুক্ত করার জন্য আইন পাশ করেন। তার সময়ে অনেক অর্থনৈতিক সংস্কার করা হয়। তাহলে এই গ্রিকে অর্থনৈতিক সংস্কার করা হয় সোলোনের সময়ে। গ্রিকে অর্থনৈতিক সংস্কার সাধন হয়। সোলোনের পর জনগণের কল্যাণের জন্য তাদের অধিকার দেওয়ার জন্য এগিয়ে আসেন পিসিস্ট্রেটাস। সোলোনের পরে আসে পিসিস্ট্রেটাস এবং ক্লিনথেসিস। তারা জনগণের কল্যাণের জন্য আইন পাশ করেন। তবে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় পেরিক্লিয়াসের সময়ে। আচ্ছা, আমরা নিচে দেখি, এরপরে আরেকটু দেখি। যেমন এইটা হচ্ছে সোলাস, আমরা সোলাসের ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ সোলাস কি হয়েছে? প্রথমে কিন্তু কৃষকদের জন্য কিছু সংস্কার
আইন তিনি তৈরি করেন এবং গ্রিকের যে আইনের কঠোরতা ছিল সেটা তিনি হ্রাস করেন। এরপরে আছে কি গ্রিক থেসিস। তাহলে তারা কি করে, এই যে আইনের কঠোরতা এখানে এইগুলা তারা আছে কল্যাণের জন্য অনেক আইন পাশ করে। আর সর্বশেষ গণতন্ত্র এথেন্সে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, পেরিক্লিয়াসের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা এথেন্সের গণতন্ত্র কিভাবে আসলো আমরা সেটা জানতে পারলাম যে প্রথমে রাজতন্ত্র ছিল, রাজতন্ত্রের পরে অভিজাত আসলো। অভিজাত যখন ছিল তারা নিজের সুযোগ সুবিধা ছাড়া কিছু বুঝতো না, ফলে কৃষক বা শ্রমিকরা দেশের একটা বিদ্রোহ শুরু করলো। এরপরে কয়েকজন লোকের উপরে নেতৃত্ব দিল এই আইন সংশোধনের জন্য। তার ভিতরে প্রথম আছে কি, কে ছিল? সোলাস। তিনি কিছু আইন পরিবর্তন করে এবং গ্রিকের যে আইনের কঠোরতা ছিল সেই কঠোরতা তিনি লাঘব করেন এবং কৃষকদের সুযোগ সুবিধার জন্য তিনারা অনেক আইন পাশ করেন। তবে সর্বশেষ আমরা যেটা জানতে পারি যে পেরিক্লিয়াসের সময় এথেন্সে পূর্ণ গণতন্ত্র হয়। অর্থাৎ এই যে এই পেরিক্লিয়াসের এই সময় এটাকে ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। 460 খ্রিস্টপূর্বাব্দে ক্ষমতায় এসে তিনি 30 বছর রাজত্ব করেন। তিনি নাগরিকদের সব রাজনৈতিক অধিকারের দাবি মেনে নেন। পেরিক্লিয়াসের যুগে এথেন্সের সর্বক্ষেত্রে উন্নতির শিখরে আরোহণ করে। 430 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সের 1/4 লোক মৃত্যুবরণ করে। কি কারণে মৃত্যুবরণ করে? এক মহামারীতে। আর এই মহামারীর সময়ে পেরিক্লিয়াসের মৃত্যু ঘটে। তার মৃত্যুর সাথে সাথে নতুন এক দুর্ভোগের সূচনা হয়। ঠিক আছে বন্ধুরা, অনেক আলোচনা করেছি। আসলে এরপরে আমরা এই যে এথেন্সে গণতন্ত্রের যে সূচনা হয়, তাহলে পেরিক্লিয়াসের সময় আমরা মনে করি যে এটা এথেন্সের স্বর্ণযুগ ছিল, তাই না? সভ্যতায় গ্রিসের অবদান। গ্রিসের সভ্যতায় গ্রিসের কি কি অবদান ছিল আমরা সেই বিষয়টা এবার একটু জানবো। দেখো এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আনুগত্য ও শৃঙ্খলা, শিক্ষা নেওয়া। অর্থাৎ এই যে শিক্ষা, আমরা যে শিক্ষা নিচ্ছি, আমরা স্কুল কলেজে আসি পড়াশোনা করি, এই শিক্ষার মূল উদ্দেশ্যটা আসলে কি? গ্রিকরা কি মনে করত? তারা মনে করত যে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আনুগত্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়া। একটা হচ্ছে আনুগত্য প্রকাশ এবং শৃঙ্খলার শিক্ষা দেয়া। অর্থাৎ কি শৃঙ্খলা বলতে আমরা কি, যে নিয়ম শৃঙ্খলা সর্বোচ্চ মেনে চলা, তাই না? ছেলেরা 7 বছর বয়স পর্যন্ত স্কুলে আসা যাওয়া করত। ধনীদের ছেলেরা 18 বছর পর্যন্ত স্কুলে লেখাপড়া করত। এরপরে কি হতো যে কৃষকের ছেলেরা প্রাথমিক শিক্ষা পেত। দাসদের সন্তানের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। অর্থাৎ যারা কৃষকদের ছেলে মেয়ে প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করতে পারত, দাসদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ ছিল। আর সব থেকে বড় বিষয় ছিল কি, যে এখানে মেয়েদের স্কুলে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। অর্থাৎ মেয়েরা কিন্তু স্কুলে যাওয়া আসা করতে পারত না। তাহলে আমরা সভ্যতায় তাদের অবদানে কি, যে লেখাপড়ার মূল উদ্দেশ্য তাদের কি ছিল? আনুগত্য এবং শৃঙ্খলা। এইটা দুটোই কিন্তু তাদের লেখাপড়ার মূল উদ্দেশ্য ছিল। বন্ধুরা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো তো এই ছবিটা কিসের ছবি? এটা হচ্ছে এস কাইলাস, অর্থাৎ একজন বিখ্যাত মনীষীর ছবি আমরা এখন দেখতে পাচ্ছি। আর একজন মনীষীর ছবি আমরা দেখতে পাচ্ছি কি, সোফোক্লিস। এরা কি সাহিত্য, এই যে সাহিত্যের ক্ষেত্রে তাদের কি কি অবদান ছিল আমরা পূর্বে আলোচনা করেছি। যে মহাকবি হোমারের দুটো গ্রন্থ ছিল, ইলিয়ড এবং ওডিসি মহাকাব্য। আর স্কাইলাসকে নাটকের জনক বলা হতো। অর্থাৎ এই যে প্রথমে আমরা যে ছবিটা দেখছি স্কাইলাসের ছবি, এইখানে তাকে নাটকের জনক বলা হতো। তার নাটকের নাম প্রমিথিউস,
অর্থাৎ এই যে স্কাইলাস এর একটা নাটকের নাম হচ্ছে প্রমিথিউস। বিশেষ করে বিয়োগান্ত নাটকে গ্রিকরা খুব পারদর্শী ছিল। তার মানে গ্রিকদের যে নাটক ছিল সেই নাটকটা ম্যাক্সিমাম কিন্তু বিয়োগাত্মক নাটক। তার বিখ্যাত নাটক ছিল এই যে এখানে সোফোক্লিস, তার বিখ্যাত নাটক ছিল ইডিপাস, অন্তিগোনে, ইলেক্ট্রা। এছাড়া আরো নাট্যকারের নাম ইউরিপিস, এরিস্টোফেন। ইতিহাসের রচনার গ্রিকরা কৃতিত্ব দেখিয়েছে। ইতিহাসের জনক হেরোডোটাস লিখেছিল গ্রিক ও পারস্যের মধ্যে যুদ্ধ নিয়ে। এছাড়াও থুকিডাইডেস ছিলেন বিজ্ঞান সম্বন্ধ ইতিহাসের জনক। তিনি লিখেছেন দ্য পেলোপোনেসিয়ান ওয়ার, পেলোপোনেসিয়ান ওয়ার তিনি লিখেছেন। ধর্ম সম্পর্কে আমরা একটু জানবো যে মিশরের লোকদের ধর্মীয় বিশ্বাস কি ছিল সেই সম্পর্কে আমরা একটু এখন জানবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এটা কি সে ছবি আমরা দেখতে পাচ্ছি? দেবদেবীর মূর্তি, তাই না? হ্যাঁ, দেবদেবীর মূর্তি। এটা কিসের ছবি দেখতে পাচ্ছি? ডেলফির মন্দির। তাহলে আমরা ধর্মবিশ্বাস থেকে কি জানি যে গ্রিকদের 12টি দেবদেবী ছিল। অর্থাৎ গ্রিকদের যে ধর্মবিশ্বাস ছিল তাদের ছিল 12টি দেবদেবী। এই 12টি দেবদেবীর ভিতরে 4 জন প্রধান ছিল। জিউস ছিল দেবতাদের রাজা, জিউস ছিল দেবতাদের রাজা। অ্যাপোলো ছিল সূর্য দেবতা। অর্থাৎ এই যে অ্যাপোলো যে বলা হয়, অ্যাপোলো ছিল সূর্য দেবতা। পডিসন ছিলেন সাগরের দেবতা। এথেনা ছিলেন জ্ঞানের দেবতা। 12 জনের মধ্যে এই 4 জনই ছিলেন শ্রেষ্ঠ। অর্থাৎ তারা এখানে 12 জন দেবদেবীর কথা উল্লেখ করেছেন যে 12 জন দেবদেবী ছিল তাদের। তার ভিতরে এই 4 জন ছিল, যেমন সূর্য দেবতা ছিল, এরপরে সাগরের দেবতা ছিল, জ্ঞানের দেবী ছিল। রাষ্ট্রের নির্দেশে পুরোহিতরা ধর্মীয় দায়িত্ব পালন করতেন। ডোলস দ্বীপে অবস্থিত ডেলফির মন্দিরে আমরা যে একটু আগে এই যে মন্দির ছবি দেখছি, এই যে ডেলফির মন্দির, এটা কোন দ্বীপে অবস্থিত? ডেলস দ্বীপে। এই ডেলফির মন্দিরে কি করা হতো? সমস্ত বছরে রাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতো, একসাথে সমবেত হয়ে তারা অ্যাপোলো দেবতার পূজা করত। দর্শন। এবার আমরা দেখব যে গ্রিকদের দর্শন কি দর্শন ছিল তারা। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো তোমরা এই ছবিটা চিনো কিনা? এটা হচ্ছে থালেসের ছবি। এরপরে আছে, তোমরা সবাই নাম শুনেছো, সক্রেটিস, বিখ্যাত দার্শনিক সক্রেটিস। এরপরে আমরা কার ছবি দেখছি? প্লেটো। অর্থাৎ এই যে সক্রেটিসের শিষ্য ছিল প্লেটো। এরপরে কার ছবি দেখছি? এটা অ্যারিস্টটল। অর্থাৎ প্লেটোর শিষ্য ছিল অ্যারিস্টটল। এখন দার্শনিক চিন্তার ক্ষেত্রে গ্রিসে অভূতপূর্ব উন্নতি ঘটেছিল। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, তার পরিবর্তন হয় কিভাবে, এইসব ভাবতে গিয়েই কিন্তু এই দর্শনের সূত্রপাত। থালেস ছিলেন প্রথম দিককার দার্শনিক। তিনি প্রথম সূর্যগ্রহণের প্রকৃত কারণ ব্যাখ্যা করেন। অর্থাৎ এই যে থেলেস ছিলেন যিনি প্রথম সূর্যগ্রহণ এর কারণ ব্যাখ্যা করেন। এরপর গ্রিস যুক্তিবাদী দার্শনিক আবির্ভাব ঘটে। এদের মধ্যে হলো সাফিস্ট। এরা বিশ্বাস করত যে চূড়ান্ত সত্য বলে কিছু নেই। পেরিক্লিয়াসের এদের অনুসারী ছিলেন। সক্রেটিস ছিলেন এই দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান। তার শিক্ষার মূল দিক ছিল আদর্শ রাষ্ট্র, সৎ নাগরিক গড়ে তোলা। যে কথাটা আগেই আমরা আলোচনা করেছি, যে শিক্ষার উদ্দেশ্যের কথা যেমন আলোচনা করেছি আমরা, সেখানে এই কথাগুলো কিন্তু আসছে।
অন্যায় শাসনের প্রতিবাদ করার শিক্ষাও তিনি দেন। সক্রেটিসের শিষ্য প্লেটো গ্রিক দর্শনের চরম উন্নতির শিখরে নিয়ে যান। প্লেটো এবং অ্যারিস্টটল দুইজনই এই গ্রিক দর্শনের উন্নতির চরম শিখরে কিন্তু তারা নিয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বিজ্ঞানের ক্ষেত্রে তাদের কি অবদান দেখি। এখানে কিসের ছবি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, অর্থাৎ পৃথিবীর মানচিত্র। খ্রিস্টপূর্ব 600 অব্দে তারা বিজ্ঞান চর্চার সূত্রপাত করে। গ্রিক বিজ্ঞানীরা প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করে। এই যে আজকে পৃথিবীর মানচিত্র আমরা দেখতেছি, এটা যারা অঙ্কন করেছে তার কৃতিত্ব কাদের? গ্রিক বিজ্ঞানীদের। এরা প্রমাণ করেন পৃথিবীর একটি গ্রহ এবং তার নিজ কক্ষপথে আবর্তিত হয়। তারা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করেন। যেটা আগে বলা হয়েছে যে তারা সূর্য গ্রহণের কারণ ব্যাখ্যা করেন এবং তারা চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ এই নিয়ে কারণ নির্ণয় করেন। তাদের নিজস্ব কোনো আলো নেই, এটাও কিন্তু তারা প্রমাণ করে। জ্যামিতির পণ্ডিত ইউক্লিড ও গণিতবিদ পিথাগোরাস, চিকিৎসা বিজ্ঞানের হিপোক্রেটসের খ্যাতি ছিল। অর্থাৎ এই যে এক একজনের গণিত বিজ্ঞানে যেমন পিথাগোরাস ছিল, এবং চিকিৎসা বিজ্ঞানে হিপোক্রেটসের একটা খ্যাতি ছিল। এরপরে জ্যামিতির পণ্ডিত ছিল ইউক্লিড। অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে এই সমস্ত মনীষীগণ অবদান রেখেছেন গ্রিকের। অর্থাৎ আমরা বলতে পারি যে আজকে আমরা এই যে পৃথিবীর মানচিত্র, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কেন হয়, তারপরে চাঁদের যে নিজস্ব আলো নেই, এটা যে আমরা জানতে পারছি, এটা কিন্তু আসছে গ্রিক বিজ্ঞানীদের অবদান। কিন্তু এগুলা স্থাপত্য ভাস্কর্য, তারা কি কি স্থাপত্য ভাস্কর্য বা স্থাপত্য ভাস্কর্য তাদের কি কি অবদান ছিল, এবার আমরা সেগুলো জানবো। তোমরা দেখতে পাচ্ছ এটা কিসের ছবি? এটা একটা মাটির পাত্র এবং তার গায়ে কারুকার্য করা, তাই না? স্থাপত্য ভাস্কর্যে তাদের অবদান ছিল, অনেক অবদান ছিল। বড় বড় স্তম্ভের উপরে তারা প্রাসাদ তৈরি করত। অর্থাৎ এই যেমন পার্থেনন মন্দির বা দেবী এথেনার মন্দির স্থাপত্য কীর্তির নিদর্শন আছে। গ্রিক ভাস্কর্য পৃথিবীর শিল্পকলার ইতিহাসে এক স্বর্ণযুগের জন্ম দিয়েছিল। অর্থাৎ গ্রিকদের যে ভাস্কর্য ছিল, এটা পৃথিবীর ইতিহাসে এক স্বর্ণযুগের সূচনা করেছিল। এই যুগে প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন মাইরন। অর্থাৎ এই যুগে যিনি প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন মাইরন। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্রিক সভ্যতার স্থাপত্য ভাস্কর্য সম্বন্ধে জানলাম। এরপরে আমরা জানবো তাদের খেলাধুলা সম্পর্কে। আজকে তোমরা জানো যে এই যে অলিম্পিক গেমস হয়, তোমরা নাম শুনেছো অলিম্পিক গেমস? হ্যাঁ, এই অলিম্পিক গেমস প্রথম কোথায় শুরু হয়? গ্রিকেই, তাই না? হ্যাঁ, এই যে অলিম্পিক গেমস আমরা ছবি দেখতে পাচ্ছি। তাহলে শিশুদের খেলার প্রতি এখানে বিশেষ নজর দেওয়া হতো। বিদ্যালয়ে তাহলে খেলাধুলার হাতে খড়ি হতো। দেবতা জিউসের সম্মানে এগুলো অনুষ্ঠিত হতো। এই যে অলিম্পিয়াস পর্বতের পাদদেশে এগুলো অনুষ্ঠিত হতো এবং কি করা হতো যে দেবতা জিউস, এই দেবতা জিউসের সম্মানে তারা এই খেলায় অংশগ্রহণ করত। এখানে যে খেলাধুলার যে বিষয়গুলো ছিল, দৌড়, ঝাঁপ, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, মল্লযুদ্ধ, এইগুলা প্রতিযোগিতা হতো। বিশেষ করে এইখানে যারা বিজয়ী হতো তাদেরকে কি পুরস্কার দেওয়া হতো জানো বন্ধুরা? যদিও আমরা আমাদের আজকের আলোচনায় বা আমাদের বইয়ে এটা আলোচনায় নাই, তারপরেও এখানে তাদেরকে উপহার দেওয়া হতো। বিজয়ী তাদের জলপাই পাতার মুকুট তাদেরকে উপহার দিত এবং যারা বিজয়ী দেশে ফিরে যেত তারা দেশ থেকে
প্রচুর পরিমাণে ওই দেশের সরকার তাদেরকে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ পুরস্কৃত করত। তাহলে এই ছিল আজকে আমাদের গ্রিক সভ্যতার আলোচ্য বিষয়। তাহলে গ্রিক সভ্যতার বিষয়ে আমরা আলোচনা করেছি বিজ্ঞান, সাহিত্য, ভাস্কর্য, খেলাধুলা, ধর্ম, দর্শন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা ছিল। ঠিক আছে বন্ধুরা, আমরা যদিও আজকে কিছু মৌখিকভাবে তোমাদের কিছু প্রশ্ন করতে চাই। হোমারের দুটি মহাকবি হোমার, আমরা আলোচনা করেছি আজকে যে মহাকবি হোমারের দুইটি বিখ্যাত গ্রন্থ ছিল, নাম বলতে পারো তোমরা? হ্যাঁ, সুন্দর, ইলিয়ড ও ওডিসি। ঠিক আছে, ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আমি তোমরা বাড়িতে একটা বিষয়ের উপরে একটু লিখে স্কুলের স্বাভাবিক পরিস্থিতি যখন হবে তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট এগুলো উপস্থাপন করবে। যেমন আছে, তুমি কি মনে করো ক্রিয়ার ক্ষেত্রে গ্রিকদের অবদান অবিস্মরণীয়? এই সম্পর্কে তোমাদের মতামত লিখে আনবে। অর্থাৎ ক্রিয়া ক্ষেত্রে যে গ্রিকদের অবদান ছিল, তুমি কি মনে করো এটা অবিস্মরণীয়? এবং তাদের ক্রিয়ার কোন কোন বিষয় ছিল, কি ছিল, এইগুলো সম্পর্কে লিখে নিয়ে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।